This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফিরে এলাম ঠোঁটকাটা স্পেশাল নিয়ে। কেউ কেউ আছেন জানেন তো, যারা কথার তুবড়ি ছুটিয়ে মাতিয়ে দিতে পারেন আসর। আবার কারো পেটে বোমা মারলেও মুখ দিয়ে একটা কথা বের করানো যায় না। এই দুয়ের বিরল কম্বিনেশন আমাদের কাকু, মানে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হলেও এখন কাকু জামিনে মুক্ত। আজ মামলার শুনানির জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছিল বিচার ভবনে। বিশেষ আদালতে হাজির করানো হয়েছিল কাকুকে। চার্জশিট চার্জশিট প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে বিস্ফোরক তথ্য দিয়েছে সিবিআই। 28 পাতার চার্জশিটে সিবিআই দাবি করেছে বেআইনি নিয়োগের জন্য 15 কোটি টাকা চেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কাকু সেই টাকা দিতে পারবেন না বলায় হুমকিও শুনতে হয়েছিল তাকে। কাকুর কথার রেকর্ডিং তাদের হাতে আছে বলেও দাবি করেছে কেন্দ্রীয় এজেন্সি। তবে অভিষেকের পরিচয় জানানো হয়নি, ঠিকানা বলা হয়নি, পিতৃপরিচয়ও বলা হয়নি। কে এই অভিষেক? অভিষেক বন্দ্যোপাধ্যায় কে, বাড়ি কোথায়, সাংসদ না বিধায়ক না পঞ্চায়েত প্রধান, কোথায় থাকে, কার ছেলে, কোনো পরিচয় নেই। এ তো ভাইপো আবার কি, ওটা জনৈক কি আছে, সিবিআইয়েরও কাজ নেই, তো স্পেসিফিকই তো একবারে, এটা তো পরিষ্কার সবাই জানে। কাকু তো ওর কাগজে আছে তো, আপনার তো লিপস অ্যান্ড বাউন্সের সিও তো সুজয় কৃষ্ণ ভদ্র, আর তার তো চেক পাওয়ার অভিষেক ব্যানার্জির নামে আছে, তো পরিষ্কার আছে। বোমা ফেলেছে সিবিআই, তারপরও কাকুর মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। অবশ্য বুধবারই তৃণমূলের নাম্বার 2 আইনজীবী সঞ্জয় বসু বিবৃতি দিয়ে কার্যত বুঝিয়েই দিয়েছেন চার্জশিটে ডায়মন্ড হারবারের এমপির কথাই বলতে চাওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে, কেন একজনের প্রতিক্রিয়া এলো? ওই বাকিরা কোনো অভিষেক বন্দ্যোপাধ্যায় তো মনে করলেন না যে শিক্ষা দুর্নীতির মাল আমি নিয়েছি? যিনি শিক্ষা দুর্নীতির মাল নিয়েছেন বলে সিবিআই চার্জশিটে উল্লেখ আছেন, তিনি মনে করছেন প্রতিক্রিয়া দিচ্ছেন তার বিভিন্ন মারফত। উনি সঞ্জয় বোসকে দিয়ে চিঠি না দিয়ে বরঞ্চ সিবিআই এগেইনস্টে চিঠি করুন না, ক্ষমতা থাকে। এ যেন 7 চরেও রা কাটছেন না লিপস অ্যান্ড বাউন্সের সিওও সুজয় কৃষ্ণ ভদ্র। আগেও এরকম করেছেন। অভিষেক আর এই সংস্থার সঙ্গে যুক্ত নেই বলে বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন তিনি। জল ঢেলে দিয়ে অভিষেক নিজেই বলেছিলেন তিনি এখনও লিপস অ্যান্ড বাউন্সের সিইও। দিদির জনপ্রিয়তা, অভিষেক ব্যানার্জির ইনফ্রাস্ট্রাকচার, সেখান থেকে আজকে নরেন্দ্র মোদীর মতো মানুষ, অমিত শাহের মতো মানুষ, অত দাপুটে মানুষদের সঙ্গে লড়াই করে পশ্চিমবঙ্গের সিট বাড়িয়ে ক্ষমতায় এসছে। তা সেই অভিষেক ব্যানার্জি এখন টার্গেট হবে না? এটা 35 বছরের ছেলে। আপনি তো একটা জায়গায় সংস্থায় কাজ করেন, কি কাজ করেন? সব দেখি। আমাদের একটা জলের কারখানা আছে, জল কোন সংস্থা? লিপস অ্যান্ড বাউন্স প্রাইভেট লিমিটেড। আমরা যার আন্ডারে কাজ করি, যে আমাদের বেতন দেয়, আমরা বলি সে আমাদের মালিক। আপনার মালিক কে? আমার মালিক অভিষেক ব্যানার্জি। অভিষেক ব্যানার্জি আপনার মালিক? ন্যাচারালি, শুরু থেকে তো তখন অভিষেক ব্যানার্জি, আজকে উনি নেই। লিপস অ্যান্ড বাউন্সের চেক পাওয়ার কার? চেক পাওয়ার অভিষেক ব্যানার্জি। আমি এখনো এই পদে আছি এবং আমি আবার দায়িত্ব নিয়ে বলছি, এমন করে একটা হাওয়া তৈরি করছেন যে লিপস অ্যান্ড বাউন্সে এসএসসি দুর্নীতির টাকা ঢুকেছে। 10 পয়সা প্রমাণ করুন। এই রাজ্যের মুখ্যমন্ত্রী, তার পরিবারের কোম্পানি লিপস অ্যান্ড বাউন্স, তার 7,56,00,000 টাকা মানি লন্ডারিং এস্টাবলিশ হয়ে গেছে ইন ফ্রন্ট অফ কোর্ট। আমি অবধি ধরতে পারবে, আপনি বারবার একই কথা যেটা বলছি। দেখুন, আমার সাহেব জীবনে এই সমস্ত কোনো ব্যাপারে কাউকে কখনো আজ অবধি এন্টারটেন করেনি, আমার ধারণা ভবিষ্যতেও করবে না।
জীবনে না। এবার আপনি কখনো একটা ফোন কল দেখাতে পারবেন না অভিষেক ব্যানার্জিকে করেছেন, আপনি কখনো একটা দেখাতে পারবেন না যে আমি অভিষেক ব্যানার্জির সঙ্গে দেখা করেছি। আমার সাহেব এইভাবে নিজেকে ঠিক রাখে যাতে আপনারা কাদা ছেটাতে না পারেন। তখন বলেছিলেন আমার সাহেব, কিন্তু এখন কাকু মুখে সেলোটেপ এঁটেছেন। গতকাল তার মালিক নেতাজি ইন্ডোরের সভায় বুঝিয়ে দিয়েছেন সিবিআই চার্জশিটে উল্লেখ করা অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্থাৎ জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় আসলে তিনি। আর খবরে যা দেখবেন আমি আপনাকে বলছি 100তে 100টাই মিথ্যে। কোনো খবরের কথায় বিশ্বাস করবেন না। কালকে খবরে দেখানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সিবিআই চার্জশিট দিয়েছে, 28 পাতার চার্জশিট, 2 জায়গায় খালি আমার নামটা লিখেছে। তাও অভিষেক বন্দ্যোপাধ্যায় কে, বাড়ি কোথায়, সাংসদ না বিধায়ক না পঞ্চায়েত প্রধান, কোথায় থাকে, কার ছেলে, কোনো পরিচয় নেই। বিজেপি নেতারা যেমন ভাব বাচ্চে কথা বলতো, ইডি সিবিআই এখন ভাব বাচ্চে কথা বলছে। এই ভয়টা দেখে আমার ভালো লেগেছে। সিবিআই এর ভয় দেখে অভিষেক বাবুর ভালো লেগেছে, কিন্তু তাঁরই সংস্থার সিওও এত ভয় পাচ্ছেন কেন? অভিষেক বলেই দিয়েছেন চার্জশিটে তাঁরই নাম, অর্থাৎ তাকেই বোঝাতে চাওয়া হয়েছে। তবু চুপ কালীঘাটের কাকু, বুক ফাটে তবু মুখ ফাটে না কেন? ভয়ে? তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি সকলে তোমার ইচ্ছা। চার্জশিটে থাকা অভিষেক ব্যানার্জি কে? চার্জশিটে থাকা অভিষেক ব্যানার্জি কে? আপনার মুখে শোনা গিয়েছে। কালীঘাটের কাকু কি ভয়ে মুখে সেলোটে পেটেছেন? কিন্তু তা তো হওয়ার কথা ছিল না। তার মালিক, তার সাহেব তো ভয় পাচ্ছেন না। ইডি সিবিআই এখন ভাব বাচ্চে কথা বলছে। এই ভয়টা দেখে আমার ভালো লেগেছে। আরে আমি সকাল বিকেল কথা পাল্টাই না। 5 বছর আগে কোভিডের সময় 2020 সালে বলেছিলাম সিবিআই বা ইডি প্রমাণ করতে পারে বা তথ্য দিতে পারে আদালতে যে আমার প্রত্যক্ষ বা পরোক্ষ মদতে কোনো ভুল হয়েছে, কোনো দুর্নীতি হয়েছে, কেউ 10 পয়সা তুলেছে, আপনাকে চার্জশিট দিতে হবে না, সামান দিয়ে আমায় ডাকতে হবে না, ফাঁসির মঞ্চ করুন, গৃহে মৃত্যুবরণ করব। আজকে একই কথা বলছি। সত্যি কি ভয় পাচ্ছেন না অভিষেক? তাহলে গতকাল ভরা ইন্ডোরে এই আর্তনাদ কেন? আমি বেঈমান নই, আমি বেঈমান নই, আমি বেঈমান নই। দলের নিচুতলার কর্মীদের কাছে ভরা ইন্ডোরে কেন এ কথা বলতে হচ্ছে তৃণমূলের নাম্বার 2-কে? এবং খেয়াল করেছিলেন বলতে গিয়ে ঈষৎ গলাটা যেন ভেঙেও গিয়েছিল। কেন বারবার দায় ঠেললেন তিনি মিডিয়ার ঘাড়ে? বিজেপির হাতে কলকে আর তামাক খেয়ে কয়েকটা সংবাদ মাধ্যম আর 2-4টে সাংবাদিক এই কাজটা করছে। আমি তাদের নাম করে এই সবার পরিবেশ নষ্ট করব না। আর খবরে যা দেখবেন আমি আপনাকে বলছি 100তে 100টাই মিথ্যে। কোনো খবরের কথায় বিশ্বাস করবেন না। কালকে খবরে দেখানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইডি চার্জশিট দিয়েছে, সিবিআই চার্জশিট দিয়েছে। খবরটা যে ভুল নয় সে তো অভিষেকের বলা কথাতেই স্পষ্ট। তাহলে মিডিয়ার ঘাড়ে বন্দুক রাখছেন কেন তিনি? বিশ্বাসযোগ্যতা হারানোর ভয় পাচ্ছেন অভিষেক, তাই কি ব্যাখ্যা দিতে হচ্ছে নিচুতলার কর্মীদের কাছে? বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে। আমি বেঈমান নই। বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে নতুন দল আসছে। আমি বেঈমান নই। তিনি বেঈমান নন সেটা বোঝাতে বললেন তিনি বেঈমান খুঁজে বের করেছেন। কে সস্তায় খালি সংবাদ মাধ্যমে টিকে থাকবেন বলে দলের শৃঙ্খলা না মেনে অনেক কথা বলছেন। একদিকে ভালো হয়েছে, তাদেরকে চিহ্নিত করা গেছে। বিগত দিনে
যারা দলের সাথে বেইমানি করেছিল, মুকুল রায়, শুভেন্দু অধিকারী, এদেরকে চিহ্নিত করার কাজটা আমি করেছিলাম। আমি বেইমান নই। ইট মারলেই পাটকেল খেতে হবে, একেবারে ধ্রুব সত্য, বুঝলেন? অভিষেকের বেইমান লিস্টে নাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। না না, এই যে ফালতু এসব মাল, চোর ডাকাত, 11-র পরে আসা মাল, বড় বড় লেকচার, প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে। বিগত দিনে যারা দলের সাথে বেইমানি করেছিল, মুকুল রায়, শুভেন্দু অধিকারী, এদেরকে চিহ্নিত করার কাজটা আমি করেছিলাম। আমি এটাকে চিহ্নিত বলবো না, টার্গেট করেছিল, কারণ ও যে বিনয় মিশ্রদেরকে নিয়ে, প্রতীক দেওয়ানদের নিয়ে, এই যে কুন্তল শান্তনুদের নিয়ে, সুজয় কৃষ্ণ ভদ্রদের নিয়ে যে চুরির ব্যবসাটাও ফেঁদেছিল, এই ব্যবসাটা বাধা দিয়েছিলাম আমি। আমি বেইমান নই। 11-র পরে আসা মাল, 3000 কোটি টাকার মালিক, জেট চার্টার ফ্লাইটে ঘুরে বেড়ায়, বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে। ও একটা চোর ডাকাত। 20 মিনিট বক্তব্য রেখেছে, 10 মিনিট বলেছে আমি চোর না, আর 10 মিনিট বলেছে বিজেপিতে যাবো না। বিজেপি ওই রকম মালকে নেয় না। বিগত দিনে যারা দলের সাথে বেইমানি করেছিল, মুকুল রায়, শুভেন্দু অধিকারী, এদেরকে চিহ্নিত করার কাজটা আমি করেছিলাম। ওনার পারিবারিক পার্টি থেকে টাটা বাই বাই করে বিদায় নিয়েছে 2020 সালে। আমি 2020 সালের 23 নভেম্বর এইচডিএ চেয়ারম্যান থেকে রেজিগনেশন দিই। 2020 সালের 27 নভেম্বর ইরিগেশন, ওয়াটারওয়েজ অ্যান্ড ওয়াটার রিসোর্সেস, ট্রান্সপোর্ট মিনিস্টার থেকে এবং HRBC চেয়ারম্যান থেকে রেজিগনেশন দিই। 1 ডিসেম্বর 2020 শ্যামবাজার 5 মাথার মোড়ে এক তৃণমূল কর্মীর বাড়িতে উনি কার্যত আমার হাত পা ধরেছিলেন। সাক্ষী প্রশান্ত কিশোর, বিহারের জনস্বরাজ পার্টির এখন নেতা, উনার দলের সাংসদ বর্ষিয়ান নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, উনার দলের সাংসদ বর্ষিয়ান নেতা সৌগত রায়। এই যে কথাগুলো বলছে, এগুলো কোনো মানে যুক্তি আছে বলে আমার মনে করি শুভেন্দু। কারণ ওই যে যাদের নাম সাক্ষী আছে তারা বলুক তাহলে হ্যাঁ ছিলেন কি ছিলেন না। শুভেন্দু তো আমাদের দলে চলে আসাতে ভারতীয় জনতা পার্টি অনেক বেশি সবল হয়েছে, অনেক বেশি স্ট্রং হয়েছে। তো সেই ভয়টা তো থাকবেই, কারণ তাদের ব্যবসা, পারিবারিক ব্যবসা বন্ধ হয়ে যাবে। যারা গেছে বিজেপিতে তাদের তো অনেকের নামেই এখনো পর্যন্ত সেই ধরনের অভিযোগ আছে। যারা প্রকাশ্যে টাকা পয়সা নিয়েছে এরকম অনেকেই আছে এরকম। আচ্ছা, সেম সাইড গোল করে ফেললেন না তো প্রবীণ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়? নারদকাণ্ডে যাদের নাম জড়িয়েছে তাদের মধ্যে মুকুল রায়, শুভেন্দু অধিকারী যেমন আছেন, ঠিক তেমনই আছেন ফিরহাদ হাকিম, সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদার, মদন মিত্রদের মতো তৃণমূল নেতাদের নামও। অভিষেকের বেইমান তালিকায় আছে মুকুল রায়ের নামও, একসময় যিনি ছিলেন তৃণমূলের নাম্বার 2। মুকুলদার কথা বলছে, একটা সময় যিনি সারা বাংলায় চষিয়ে বেড়াতেন, তৃণমূলের কে ক্ষমতা আনার মধ্যে একটু কম অবদান ওনার ছিল না মুকুলবাবু, সেই লোকটাকে অভিষেক ব্যানার্জি সরাসরি গদ্দার বলছে। বিগত দিনে যারা দলের সাথে বেইমানি করেছিল, মুকুল রায়, শুভেন্দু অধিকারী, এদেরকে চিহ্নিত করার কাজটা আমি করেছিলাম। শুভেন্দু বেইমান, মুকুল রায় বেইমান, আমি ওদের বেইমানি ধরে ফেলেছিলাম, ইত্যাদি ইত্যাদি সব বলার পরেও মুকুল রায় এখন তো আবার বোধহয় তৃণমূলই হয়েছেন, তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে আবার তৃণমূল। আমি মনে করি এই ছোড়ার এতটুকু মনুষ্যত্ব নেই। মমতা ব্যানার্জির কে ক্ষমতায় আনার জন্য মুকুল রায়ের যে কন্ট্রিবিউশন ছিল, মুকুল রায় আজকে কলকাতায় একটা প্রাইভেট হসপিটালে ভর্তি আছে সংকটজনক অবস্থায়। এই লোকটা যে বিজেপি থেকে জিতে কৃষ্ণনগরের মতো সিট এই ভাইপোর হাত থেকে, এই কয়লা ভাইপোর হাত থেকে উত্তরীয় নিয়েছে, যে আজকে গদ্দার বলে তাকে বলল। মুকুল রায় এখনও তৃণমূলের যে উত্তরীয় ছিল, তৃণমূলে জয়েন ছিল অভিষেক ব্যানার্জি, সেই মুকুল রায়কে গদ্দার বলেছে অন ক্যামেরা, পাবলিকলি। বিগত দিনে যারা দলের সাথে বেইমানি করেছিল, মুকুল রায়, শুভেন্দু অধিকারী, তিনি আজকে হসপিটালে,
আর এই শুভ্রাংশুকেও বলি, ওই নেতাজি ইন্ডোরে বসে তা হজম করলো কি করে? অভিষেক ব্যানার্জি সরাসরি গদ্দার বলছে, তারপরে তার ছেলে ওখানে দাঁড়িয়ে প্রতিবাদ করতে পারলো না। অভিষেক বাবাকে যথেষ্ট সম্মান করে, তা তার আর বাবার বিষয়, সে বিষয়ে আমি ঢুকবো না। বিগত দিনে যারা দলের সাথে বেইমানি করেছিল, মুকুল রায়, শুভেন্দু অধিকারী, দেখুন এরকম বক্তব্য আগেও অনেক শুনেছি, তো এইটা গায়ে হয়ে গেছে। তবে কথাও বললেন, দল যখন তৈরি হয়েছিল যে কজন প্রতিষ্ঠাতা ছিল তার মধ্যে বাবাও একজন, তবে মানুষ রক্ত মাংসের তৈরি। সত্যিই তো শুভ্রাংশু, মানুষ তো রক্ত মাংস। আমি যা বলার বলে দিচ্ছি, এর বেশি আর কিছু বলবো না। তো আঘাত লাগে না, ওইসব কিচ্ছু বলার নেই, আমি আনন্দে আছি। বাবা বেইমান, তাকে যদি বেইমান বলেও বা দলের নেতারা, তবুও লেগে থেকে যদি একটু তোলাবাজি বেশি করা যায়, এটা তৃণমূলে চলে। এখন এটা ওয়ান ওম্যান পার্টি, তাই এখানে যে যাই বলুক না কেন দিদির ইশারাতে বলা হয়, আর দিদির ইশারার বাইরে কারো কিছু করার অধিকার বা ক্ষমতা নেই। এটাই তৃণমূলের দস্তুর। মাননীয় ভাইপো বাবু, আপনাকে আদর করে সবাই কয়লা ভাইপো বলে, আমি তোলাবাজ ভাইপো বলি। আপনি মালটা এসেছেন 2011-র পরে সাজানো বাগানে ফুল তুলতে, আপনার সঙ্গে 1,500 পুলিশ থাকে, আপনি আকাশে থাকেন চার্টার ফ্লাইট আর হেলিকপ্টারে। আপনার পরিণতি কি হবে আপনি নিজে দেখতে পাবেন, ডেজ আর নাম্বার। দেখুন, এই বাংলায় তৃণমূল আর বিজেপির রাজনীতিতে একে অপরকে গাদ্দার বলাটা খুব ঝুঁকিবহুল। কেন বলুন তো? কারণ এতগুলো নাম এই গাদ্দার তালিকায় ঢুকে পড়েছে, ভবিষ্যতেও এমন যে হবে না তার কোনো গ্যারান্টি নেই। দলত্যাগ তো এখন মুড়ি মুড়কির মতো ব্যাপার। ফলে একটা দলে হিন্দিতে যাকে বলে সেই কসম খেয়ে তারপর অন্য দলে চলে যাওয়া, এ তো এখন ছড়াছড়ি হয়ে গেছে। সুতরাং আপনি যদি অপরকে গাদ্দার বলেন, আপনি নিজে যে কোনো দিন দল ছাড়বেন না সেই গ্যারান্টি দিতে পারবেন তো? মানে বাংলার রাজনীতিকদের বলছি, তুলনায় বামেরা এই টেন্ডেন্সি বামেদের মধ্যে কম। 1-2জন করেছেন, করেননি এমন নয়। কিন্তু এই গাদ্দার ব্যাপারটা তৃণমূল এবং বিজেপি, বিশেষ করে আরও বিশেষ করে বলবো নারদ কাণ্ড। দেখুন, এমন একটা ব্যাপার, নারদ, কেউ তোয়ালেতে টাকা নিয়েছেন, কেউ হাত পেতে নিয়েছেন, কেউ অ্যাসিস্ট্যান্টকে দিয়ে নিয়েছেন, কিন্তু নিতে তো দেখা গিয়েছিল, কেউ আবার বলেছেন অমুকের কাছে চলে গিয়ে দিয়ে এসো। ফলে কে যে গাদ্দার, কে দুর্নীতিবাজ, এটা বাঁচতে বসলে গা উজাড় হয়ে যাবে। যখনই নারদের কথা ওঠে তখনই তৃণমূল বলে বিজেপিকে তোমার দলেও এমন লোক আছে, বিজেপি বলে তৃণমূলকে। এটার কারণ ওই দলত্যাগ না করলে কিন্তু এক পক্ষ কেসটা খেত, অন্য পক্ষ খেত না। একটা ব্রেকের পর ঠোঁটকাটায় আরও ইন্টারেস্টিং অনেক তথ্য, অনেক কাহিনী। বাংলায় স্কুল শিক্ষা, এই শব্দটা উচ্চারণ করতেই বুকের ভেতরটা কেমন যেন একটু ছ্যাঁত করে ওঠে আজকাল। এ তো কেলেঙ্কারির ভাণ্ডার পুরো, ভুললে চলবে? বিরোধীরা হামেশাই বলেন পাহাড় দেখতে আর দূরে কোথাও গিয়ে কাজ নেই, ঘরে বসেই দেখুন দুর্নীতির পাহাড়। শিক্ষা যার মধ্যে অন্যতম। যারা পড়াতে চান তাদের অনেকেই রাস্তায়, যারা ক্লাসরুমে তাদের অনেকেরই নাকি শিক্ষকতা করার যোগ্যতাই নেই, ফোকটে চাকরি পেয়েছেন। এ তো গেল যারা পড়াচ্ছেন তাদের দিকটা, কিন্তু যারা পড়ছে তাদের অবস্থাটা ঠিক কেমন? একটু আগেই আপনাদের বলছিলাম না আমার ভয়ের কথাটা ঠিক কি, সেটা হচ্ছে ঠিক এইটাই। এই ভয়াবহ ছবি একটা দেখাবো আপনাদের। মাধ্যমিক দিচ্ছে লক্ষ লক্ষ ছেলে মেয়ে, লক্ষ লক্ষ পড়ুয়া, মানে গুনতে পারবেন না, কিন্তু তারপর উচ্চ মাধ্যমিক না দিয়ে মাঝপথেই হাওয়া। 4 বছরের পরিসংখ্যান বলছে প্রায় 4,30,000 পড়ুয়া তারা সিস্টেম থেকে বাইরে চলে গিয়েছেন। প্যান্ডেমিক ইয়ার্সে এই সংখ্যাটা লাফিয়ে বেড়েছে, কখনো 18%, কখনো 14% পড়ুয়া সিস্টেমের বাইরে চলে যাচ্ছেন, অর্থাৎ 11-এ পড়ার পর আর উচ্চ মাধ্যমিক অবধি পৌঁছতেই পারছেন না। ভয় ধরানো পরিসংখ্যান নিঃসন্দেহে আপনাকে স্বীকার করতে হবে, কিন্তু রাজ্যের শিক্ষা দপ্তর দেখেছে কি? শিক্ষামন্ত্রী জানেন ব্যাপারটা? মাধ্যমিকও কমেনি, উচ্চ মাধ্যমিকও কমেনি, এটা নিয়ে পর্ষদ যথাযথভাবে জানিয়ে দিয়েছে। কাকে কি জানানো হয়েছে তা বোধহয় শিক্ষামন্ত্রীই জানেন, তবে এটা স্পষ্ট তিনি মানছেন না এসব অভিযোগ। এদিকে দুদিন আগের কথা, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি তিনি আর একটা তত্ত্ব খাড়া করে বসেছিলেন। শুনুন তার কি তত্ত্ব।
কথাটা ড্রপ আউট কথাটা ঠিক নয়, মানে তারা হচ্ছে এই বেসিক্যালি তারা অন্য দিকে হয়তো গেল, সেটা আইটিআই হতে পারে, ভোকেশনাল হতে পারে, পলিটেকনিক হতে পারে, অনেকে 1 বছর ড্রপ করে আবার নেক্সট ইয়ার দেয়, এই ব্যাপারগুলো হয় অনেক সময়। যা বাবা, ড্রপ আউট বলা যাবে না? আচ্ছা, দল ছাড়লে যদি দলছুট বলা যায়, তাহলে মাঝপথে কেউ যদি লেখাপড়া বা স্কুল ছেড়ে চলে যায় তাহলে স্কুল ছুট বলা যাবে না? স্কুল ছুট মানেই তো ড্রপ আউট। আচ্ছা, মুশকিল তো। কত পথের খোঁজ দিলেন সভাপতি, কিন্তু তাতে স্কুল ছুট কথাটাই বাদ। ভিতটাই যেখানে শেষ হয়ে গেছে, স্কুল শিক্ষাটাই যেখানে রসাতলে গেছে, সেখানে আর উচ্চশিক্ষার উপর তার প্রভাব পড়বে, এটাই তো স্বাভাবিক। স্কুল আছে তো টিচার নেই, টিচার আছে তো স্টুডেন্ট নেই, স্টুডেন্ট আছে তো অন্যান্য ব্যবস্থা নেই। এখন বাবা মা বলছে আমি আর পারছি না সংসার চালাতে, তো পড়তে হবে না, আর পড়ে করবিটা কি? দোকানে কারোর বাড়িতে কাজ করতে বাধ্য হচ্ছে তাদের ঘরের ছেলেমেয়েরা, তাই এই ড্রপ আউটের সংখ্যা বাড়ছে। মাননীয় মুখ্যমন্ত্রী মনে মনে রবীন্দ্রসঙ্গীত বাজিয়েই ভাবছেন বোধহয় পশ্চিমবাংলায় শিক্ষা হয়ে যাবে। বিরোধীরা বলবে রাজনীতিতে জলঘোলা হবে, এটা জানা কথা, খুব স্বাভাবিক। কিন্তু অস্বাভাবিক কোনটা জানেন? একটা ছবি দেখাই আপনাদের। এই যে দেখছেন পথের মাঝে দোকান, তাতে চপ বেগুনি ঘুগনি তৈরি করতে ব্যস্ত লোকজন, কিন্তু এরা কেউ দোকানদার নয়, কাজটা করছেন প্রতিবাদ হিসেবে। প্রতীকী প্রতিবাদ। প্রত্যেকে শিক্ষক পদপ্রার্থী, এরা সবাই শিক্ষক হতে চেয়েছিলেন। এদের কথা একটাই, শিক্ষক হওয়ার পথে পা বাড়িয়ে এখন শেষমেশ তাদের চপ ভাজতে হবে। এই রকম দোকান দিয়েই কি সংসার চালানো সম্ভব? এটাই চাইছে সরকার। এই ছবিটা আসলে তাদের, যারা স্বপ্ন দেখেছিলেন এক সময়, যারা ভেবেছিলেন তাদের হাতেই বাংলার কচিকাঁচাদের অর্থাৎ রাজ্যের ভবিষ্যৎ তৈরি হবে। কিন্তু যে ভবিষ্যৎ মাঝপথেই স্কুল থেকে বেরিয়ে যাচ্ছে, প্রশ্নগুলো উঠবে না? মাধ্যমিক পাশ করে গেলেই তো পড়াশোনা শেষ হয়ে যায় না। হঠাৎ করে এদের একটা বড় অংশ কেন স্কুল ছেড়ে ছুড়ে অন্য পথে পা বাড়াচ্ছে, এটা তো ভাবার বিষয়। যুক্তির পাহাড় খাড়া না করে বিষয়টি একটু তলিয়ে দেখবে না সরকার? হয়তো অনেকের স্বপ্ন বেঁচে যেতে পারে তাতে। আর একটা ভয়ের কথা বলবো এবার আপনাদের। আসলে ভয় বলাটা কম বলা হয়, এটা রীতিমতো আতঙ্কের। কোথায় জানেন? হাসপাতালের মধ্যে হাসপাতালে মানুষ যায় সুস্থ হতে, প্রাণ বাঁচাতে, কিন্তু সেখানেই যদি বিপদ পেতে থাকে, কোথায় যাবেন বলুন তো? ডায়মন্ড হারবার হাসপাতালে নাবালিকা শ্লীলতাহানি ঘিরে জলঘোলা এখনো চরমে, তার মাঝেই আগুনে আবার ঘি পড়ল। সেই একই রকমের ঘটনা, হাড়োয়ার ঘটনা। সেখানেও এক অবস্থা। হাড়োয়া গ্রামীণ হাসপাতালে ব্লাড প্রেশার মাপার বাহানায় নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ। অভিযুক্ত বাইরের কেউ নয়, হাসপাতালেরই গ্রুপ ডি কর্মী। ঠিক ডায়মন্ড হারবারে আমরা যা দেখেছিলাম, ভাবতে পারেন? রাত 4টের সময় এসে একবার প্রেশার মেপে গিয়েছে, তার কিছুক্ষণ পরে আবার এসছে প্রেশার মাপতে, বলছে এখানে দাঁড়াও। দাঁড়িয়েছি, তার কিছুক্ষণ পরে আবার বলছে এখানে হবে না, ওইদিকে চলো। আমি বলি কেন? খারাপ আচরণ করলো, আমি দুবার ধাক্কা দিয়ে ফেলে দিলাম। তারপর আবার যে এসছে, চিৎকার করে কেঁদে উঠেছে, তখন ও এখান থেকে চলে গেছে। হ্যাঁ, এইখানে কালকে ছিল। হাসপাতালে ভর্তি ওই নাবালিকা এখনো আতঙ্কে কাঁটা। কোনো মতে সে পালিয়ে বেঁচেছে, কিন্তু একটা হাসপাতালে কখন এমনটা ঘটতে পারে? নিরাপত্তার এই হাল। একজন রোগী সে হাসপাতালের মধ্যে শ্লীলতাহানির শিকার হবে, এত বড় অভিযোগ। আরজিকর কাণ্ডের পরও এসব দেখতে শুনতে হবে আমাদের। কোনো বদল নেই ছবিতে। নিরাপত্তা বলে কিচ্ছু থাকতে নেই। এটা কি নিয়ম হয়ে দাঁড়িয়েছে? কোথায় নিরাপত্তা রক্ষী? কেউ দেখান নেই। এরই মধ্যে স্থানীয়দের বিক্ষোভের আগুনে পথ উত্তাল হয়ে উঠল। ও চেল্লামেল্লি করেছে, আর সেখান থেকেই ও চলে এসেছে, আর ওখানে বসেছে, যেখানে সিস্টাররা বসে থাকে, ওই সিস্টাররাও বসে আছে। আমি বলছি ওই ছেলেটা ওইরকম বললো কেন? বলছি তোমরা চুপ করো, ছেলেটা দৌড়িয়ে ওই ভিতরে চলে গেল। বাচ্চাটা এত ডায়রিয়া হলো, বাচ্চাটা এখানে এসেছিল ট্রিটমেন্টের জন্য, বুঝলেন? তার উপরে অমানসিক অত্যাচার করা হয়। এই অত্যাচারটা করলো স্টপ না। প্রতিকার হোক, প্রতিকার বড্ড জরুরি। আজ ঠোটকাটা এই পর্যন্তই।